পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 15। সুখ নিশ্চুপ বেরিয়ে এলো কলেজ থেকে, একটা ট্যাক্সিতে চড়ে বসলো। টেক্সট করে তমিজ শিকদারকে জানিয়ে দিল ক্লাসে মন বসছে না, সে বাসায় চলে যাচ্ছে। আজকের তেজস্বিনী সূর্যেরাঙা আকাশটা আচমকা ধূসর মেঘে ঢেকে গেছে, যেন মেঘগুলো নিমিষেই গ্রাস করে নিয়েছে সূর্যের নিদারুণ প্রখরতা। সুখ এক ঝলক বাইরে উকি দিয়ে পুনরায় আপন সিটে এসে নম্র সেজে বসে রইল। ড্রাইভারের শরীরে গেল জলপাই রঙের মলিন শার্ট। লোকটা দক্ষ হাতে গাড়ি চালানোর ফাঁকে আয়নায় সুখকে পরখ করে সাহায্যে বলল, আপামনি কলেজ ফাঁকি দিয়া চইলা যাইতাছেন, এটা কিন্তু ভালো অভ্যাস না। সুখ তখন অপ্রস্তুত হাসল কেবল। কেচি গেটের মধ্যভাগে লোহাখচিত অক্ষরে জলজল করছে দুটো শব্দ, শিকদার নিবাস। সাদা ইউনিফর্ম গায়ে চড়িয়ে ভেতরে গেইটে গা ঘেঁষে চেয়ারে বসেছিলেন দারোয়ান কাকা। চকচকে কালো গাড়িটি পার্কিং লট থেকে সরু পথ ধরে আসতে দেখে তিনি সন্তর্পণে গেট মেলে দিলেন। ফ্রন্ট সিটের জানালার কাজ ধীরে ধীরে নিচে নেমে যেতেই বর্ণর গম্ভীর আভিজাত্যে মোড়ানো সুশ্রী লক্ষ্য করা যায়। সিটে হেলান দিয়ে আছে, চোখে ব্ল্যাক সানগ্লাস। ড্রাইভিং সিটে আছে মাহির, তার সম্পূর্ণ মনোযোগ আপাতত সামনে। ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তারা। আশফিয়ান বর্ণর রেকর্ডিং আছে। আইজা জিজ্ঞেস করায় বলেছে 6 দিনের বেশি সময় লাগবে ফিরতে। সুখ ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে ভ্রু গুটিয়ে অপলক চেয়ে রইল তার যাওয়ার পথে। এক পলক দেখতে পেয়েছে বর্ণকে, কোথায় যাচ্ছে কে জানে। সুখকে অসময়ে ফিরতে দেখে দারোয়ান কাকা চিন্তিত মুখে তাকিয়ে রইলেন। সদস্য সংখ্যার তুলনায় শিকদার বাড়িটি বিশাল। কারণ জানতে চাওয়ায় আজাদ শিকদার বলে দিয়েছেন ভবিষ্যতে বাড়ির একতলা বর্ণ পাবে, একতলা অভ্র, একতলা 3 মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে ফিরলে তাদের দেওয়া হবে, একতলা তামিজ এবং আজাদ 2 ভাইয়ের জন্য, এবং বাকিটা কালে ভদ্রে বাড়িতে অতিথি আসলে তাদের জন্য। আপাতত গ্রাউন্ড ফ্লোরে তারা 2 ভাই এবং হানিফা বেগম আছেন। মাঝের 3 তলা এখনো খালি। 5th ফ্লোরে খুদে সদস্যরা থাকে, কেননা তারপরেই ছাদ। তাদের আবার কারণে অকারণে ছাদে গিয়ে বসতে হয়। সুখের ক্লান্তিতে সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছে করছে না, পা দুটোও যেন কাঁপছে অযথাই। সে হেলে দুলে রুবায়েতের রুমে গিয়ে কাঁধের ব্যাগ সহ বেডে গায়ে এলিয়ে দিল। মনটা তার অশান্ত, সমুদ্রের ন্যায় উথাল পাথাল। অসময়ে ফিরলে যে আজ কোনো সমস্যা হয়েছে আম্মা? রুবায়েত হাতের ঠান্ডা জুস সুখের হাতে দিয়ে উদ্বিগ্ন হলেন, চোখের দৃষ্টিতে কৌতূহল। সুখ 3 চুমুকে গ্লাস শেষ করে রেখে দিল। কলেজ থেকে ফিরে প্রতিদিনের ঘটে যাওয়া বর্ণনা মাকে না দিলে মন সারাক্ষণ হাঁসফাঁস করে তার। রূপম স্যারের ব্যাপারটাই প্রথমবার লুকিয়ে গেছে। তোহফাকেও নিষেধ করে দিয়েছে বলতে। সুখ কারণ উল্লেখ না করে শুধু জানালো আজ রূপম স্যারকে চিরস্থায়ী বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে। অন্য কোনো কলেজেও যাতে টিচার হয়ে যেতে না পারে তেমন ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রোবায়াত চিন্তিত হলেন, সন্দেহ করলেন নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছেন তিনি, যার শাস্তি ভোগ করতে হলো আজ। লা মেরিডিয়ান বিশ্বব্যাপী পরিচিত একটি বিলাসবহুল হোটেল চেন, যা আন্তর্জাতিক মানের সেবা, আধুনিক সুযোগ সুবিধা এবং অভিজাত পরিবেশের জন্য বিখ্যাত। বাংলাদেশে অবস্থিত হোটেল লা মেরিডিয়ানের ব্যতিক্রম নয়। এটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ব্যবসায়িক ও বিনোদন ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান। মাহির পূর্বেই বুক করে রেখেছিল যা লা মেরিডিয়ান হোটেলের 2টি রুম। যদিও সে বর্ণর কাছে শুধু টাকা নষ্ট, দুজনের জন্য একটি রুমই যথেষ্ট। কথাখানা পেরে দেখেছিল, কিন্তু ভদ্রলোক কেমন হিংস্র চোখে তাকিয়েছিলেন, কোনো রকম যান হাতে নিয়ে স্থান ত্যাগ করেছে। যাক, টাকা গেলে বর্ণর যাবে, তার পকেট তো 2 টাকা বের করে দিতে হচ্ছে না। নিজের অবস্থানরত রুমে দ্বিতীয় কাউকে সহজে অ্যালাউ করে না বর্ণ। হোটেলে পৌঁছে প্রথমে রুফটপে স্থপিত সুইমিং পুলে গোসল করে নিল বর্ণ। এরপর রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে রুমে ঢুকেছে, আর বেরোনোর নাম নেই। মাহিরের গ্রাউন্ড ফ্লোরে একা একা ক্ষণকালে এদিক ওদিক চক্কর কেটে নেয়। ইতিপূর্বে এই হোটেলে বার কয়েক আসা হয়েছে। বলতে গেলে ঢাকা এসে সবসময় এই হোটেলেই ওঠে তারা। 2 বার রিং হতে হতে কেটে গেল কল। মাহির বাথরুম থেকে তোয়ালিতে মুখ মুছে সেটা আবার গলায় পেঁচিয়ে ফোন হাতে তুলল। নাম্বারটা দেখি ভ্রু বেঁকে যায় তার। অজান্তেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। ফোন পুনরায় বেডে ছুঁড়ে ফেলে উদম গায়ে টি-শার্ট পরে নেয়। আবারও ফোন বেজে উঠতেই রিসিভ করে কানে তুলে হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে। যথেষ্ট গম্ভীর গলায় বলে, বলো। ওপাশ হতে আওয়াজ এলো না, কেবল ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। মাহির কল্পনা করে এই মুহূর্তে বিপরীত পাশে অবস্থিত রমণী এখন লাজুক রাঙা মুখে ঠোঁট কামড়ে আছে অথবা দাঁতে নখ খুঁটছে। কি বলে কথা শুরু করবে ভেবে না পেয়ে কণ্ঠস্বর তালগোল পাকিয়ে ফেলেছে।
মাহিল সরু কণ্ঠে বলল, নিঃশ্বাসের শব্দ শুনতেই কি কল করা হচ্ছে বারবার? মাহির ভাই, শুনছি। মামি জানতে চেয়েছে আপনারা পৌঁছে গেছেন কিনা। আন্টির সাথে মাত্রই কথা হলো। ধরা পড়ে যাওয়ার মতো জিভে দাঁত কাটে তোহফা। লজ্জার অস্বস্তিতে দুগাল রক্তিম হয়ে ওঠে মুহূর্তে। হতভম্ব চোখে তড়িৎ কান হতে ফোন নামিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সে। বুক ধুকপুক করছে। ফোনটা মুখের সাথে ঘেঁষে থম মেরে রয় তোহফা। ছি, কি লজ্জা! মানুষটির সাথে এই প্রথম মিথ্যে বলল, সেটাও ধরা পড়ে গেল। মাহির ভাই এখন কি ভাববে তাকে নিয়ে? রেকর্ডিং ছিল পরের দিন। সম্পূর্ণ পরিপাটি হয়ে স্টুডিওতে পৌঁছে দুর্ভাগ্যবশত মিশমিকেও সেখানে দেখা গেল। বর্ণের মাঝে হেলদোল দেখা না গেলেও মিশমি আর চোখে সব সময় তাকিয়ে দূর থেকে একসময় ধীর লয়ে এগিয়ে এলো নিকটে। বর্ণর নজর তখন পুরোপুরি ডুবে আছে ফোনে। আশেপাশের পরিস্থিতি নিয়ে তার ধ্যান জ্ঞান নেই আপাতত। সুগভীর চোখ অপলক বিচরণ করছে মোবাইলের কালো পর্দায়। ফোনের স্ক্রিন ডার্ক মোডে আছে। বরাবরের মতো গলায় সেটে আছে হেডফোনটি। রেকর্ডিং কক্ষ থেকে খানিক আগেই বেরিয়েছে সে। মিশমি আশেপাশে তাকায়। কাচের দেয়ালের ওপাশে আনাগোনা রয়েছে কয়েকজনের। কাজের সূত্রে সবাই তাদের পরিচিত। কানের পেছনে হাত ঘষে মিশমি গলা খাকারি দিয়ে বর্ণর অ্যাটেনশন পেতে চাইল, অথচ বর্ণর মাঝে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। তার এই নির্বিকার চরিত্রের সাথে অনেকেই বেশ ভালোভাবেই পরিচিত। মিশমি তাদের মাঝে একজন। সাপা শ্বাস ছেড়ে মৃদু গলায় বলল, মিশমি, তোমাকে কিছু বলতে চাই, একটু শুনবে বর্ণ? চোখ তুলেও তাকানোর প্রয়োজন বোধ মনে করল না বর্ণ। সে ছাড়া এক হাতের দূরত্বের ব্যবধানে যে মিশমি নামের কোনো অস্তিত্ব আছে তা যেন বর্ণর ধ্যানের বাইরে। অপমানে মুখ কুচকে আছে মিশমির। মাথার মেজাজ ধপধপ করে উঠল, নিজেকে সংযত করে নিল। দাঁতে দাঁত নিষ্পেষিত করে ক্ষণকাল চেয়ে থেকে পরপরই কণ্ঠে অপরাধ বোধ ঢেলে বলে উঠল, সরি বর্ণ, আই রিগ্রেট মাই অ্যাকশন। দেন শক্ত চোয়ালে ফট করে এক ঝলক রক্তিম চোখে তাকিয়ে পুনরায় নজর ফোনে আবদ্ধ করল বর্ণ। ওই ধূসর মনি চোখের রক্তিম চাহনিতে মিশমি থমথম খেয়ে গেল। সরি বলে বর্ণর সাথে সম্পর্কটা ঠিক করতে এসেছিল, কিন্তু মনে হয় না বর্ণ তার সাথে কথা বলতে ইচ্ছুক। পার্স আঁকড়ে ধরা হাত শক্ত হয়ে আসে মিশমির। অপমানে মুখের রং বিবর্ণ হয়ে ওঠে। হাত বাড়িয়ে কিছু বলতে নিলেই পুনরায় মুখ তুলল বর্ণ। হিংস্র কণ্ঠে বলে উঠল তখনই, আউট। থমথমে মুখশ্রীতে পা উল্টো চালিয়ে সামনে হাঁটা ধরল মিশমি। রাগের তোরে চোখে পথই যেন দেখতে পাচ্ছে না স্পষ্ট। এই বর্ণর জন্যে সে আজও মিডিয়ার কাছে হাসির পাত্র। এত অপমান অপদস্থ সহজে ভুলে যায় কেউ? মিশমির রাতের ঘুম হয় না আজও। চোখ বুঝলে যেন কেউ কানের কাছে এসে ফিসফিস করে, পৃথিবীর সামনে এতটা অপদস্থ হয়ে এখনো তুই নিশ্চুপ আছিস? রাক্ষোভ নেই তোর মাঝে? কক্ষটি অন্ধকার। আধারে ঢাকা কক্ষে সাদা চাদরে মোড়ানো বেডে উল্টো ঘুরে ঘুমে বিভোর হয়ে আছে টকপকে যুবক। জিম করা ফর্সা মসৃণ প্রশস্ত পিঠ উন্মুক্ত। পা দুটো বেড হতে কিঞ্চিত বেরিয়ে গেছে। মাথায় ঠেকানো বালিশ দু হাতে জড়িয়ে আবেশে নিদ্রায় তলিয়ে। বাতাসের দাপটে জানালার বাদামি পর্দারা নেচে উঠেছে ক্ষণে ক্ষণে। হঠাৎ ক্যাচ ক্যাচ করে কাচের দরজা খুলে গেল। কালো শাড়ি পরিহিত এক অপূর্ব রূপের অধিকারিণী প্রবেশ ঘটল রুমে। চারপাশের আধারের সাথে কালো শাড়িটি মিলিয়ে গেল রমণীর ফর্সা মুখশ্রী রাতের আকাশে এক টুকরো চাঁদের মতোই দৃশ্যমান। বর্ণর ঘুম হালকা হয়ে আসে। চোখ না মেলেও বুঝে গেল এটা কে হতে পারে। বোবা ফুল, পারমিশন না নিয়ে মাঝরাতে একটি পুরুষের রুমে ঢুকে পড়েছ। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে মেয়েটার কোনো আইডিয়া আছে আদৌ? চোখ নিঃশব্দে পা ফেলে ধীর পায়ে বেডের নিকটে এগিয়ে আসে। ঠোঁটে লাজুক হাসি, কাজল চোখে ভয়, হাতে তার টকটকে লাল গোলাপ। ফর্সা পিঠে গোলাপের পাপড়ির শীতল ছোঁয়া পেয়ে ঢোক গিলে বর্ণ। কি হচ্ছে এসব? সুখ নিঃশব্দে তার মাথার পাশে এসে বসেছে। ঘোরে লাগা দৃষ্টিতে অপলকে তাকিয়ে আনমনেই হাতে থাকা গোলাপের রাজত্ব চালাচ্ছে বর্ণর উন্মুক্ত পিঠে। আচমকা বর্ণ ঘুরে গেল তার দিকে। ঘুমের ভান ধরে পড়ে রয়। সুখের দৃষ্টি বর্ণর ঘুমন্ত কোমল মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। গোলাপটি থুতনিতে ঠেকিয়ে নিঃশক্ত চোখে আস্তে আস্তে এগিয়ে আসে বর্ণের চিরটে পোড়া ঠোঁটের দিকে। হৃদস্পন্দন ছুটেছে বর্ণর। এসিতে দরদরিয়ে ঘামছে কপাল। গলা শুকিয়ে আসছে ক্রমশ। ফট করে চোখ মেলো বর্ণ। ধরফড়িয়ে শোয়া থেকে উঠে গেল অবিলম্বে। শুষ্ক ঢোক ও ভ্রান্তের মতো আশেপাশে নজর ছিটিয়ে পরখ করে নিল। বোবা ফুল কোথায়? আশেপাশে তো কেউই নেই। পরপরই প্রলম্বিত শ্বাস বুকের বাঁ পাশে হাত ঘষল। হৃদয় দিক বিদিক ছুটছে এখনো। বর্ণ বিড়বিড় করে,
অভিমানে চুপটি করে দূরে সরে থাকলেও রোজ নিয়ম করে স্বপ্নে এসে ঠিকই আমার কঠোর হৃদয় এলোমেলো করে দিয়ে যাচ্ছিস। তুই বোবা ফুল, হোয়াটস রং উইথ মি? কি হচ্ছে এসব? চোখ বুঝলে চোখ মিলে যেদিকে তাকাই শুধু তোকেই কেন দেখতে পাই? তোর প্রতি, ইনফ্যাক্ট কোনো নারীর প্রতি তো আমার কোনো ফিলিংস, কোনো অনুভূতি কাজ করে না। এতদিন তাই জেনে এসেছি। তবে আজ নিয়মের বহির্ভূত হয়ে এই অনুভূতিশূন্য হৃদয়টা তোর কথাতে তো ছটফট কেন করে? হোয়াই? বর্ণ 6 দিন পর ফিরবে বলেও 15 দিন পেরিয়ে যাওয়ার পরেও লাপাত্তা। যদিও রোজ আইজা এবং হানিফা বেগম সময় করে খবর নিয়েছে মাহিরের কাছে। বাড়ির ভেতরে মা দাদুকে কদর করলেও বাড়ির বাইরে তাদের ঘন ঘন কল বরদাস্ত করে না বর্ণ। তাই মাহিরকেই জ্বালাতে হয়। আজ বর্ণ ফিরবে, হয়তো এখনই। তোহফা এবং সুখ গার্ডেনে বসে আছে, ক্ষণে ক্ষণে মেইন গেটের দিকে দৃষ্টিপাত করছে। কখন বর্ণর গাড়ি ঢুকবে, কখন তারা ছুটে যাবে। সুখ ভয়ে অথবা উত্তেজনায় কাঁপছে থরথর। তোহফা হাতে হাত রেখে অভয় বানিয়ে দিচ্ছে। সুখ জিভে ঠোঁট ভিজিয়ে গুটিসুটি মেরে বসে রয়। টিভির পর্দার সামনে নিউজের দৃশ্য ভাসছে চোখের তারায়। যতবার ভাসছে ততবারই যেন গলা শুকিয়ে আসছে। বর্ণ গাড়ি থেকে নামতেই তোহফা ছুটে গেল কাল বিলম্ব না করে। শোক খানিক ধরেই দাঁড়িয়ে রইল, নিকটে সে যাবে না। বর্ণ চোখের সানগ্লাস হাতে নিয়ে ভ্রু বাঁকিয়ে প্রথমে চাইল দূরের শঙ্কিত অবয়বে দণ্ডায়মান সুখের দিকে। সুচালো তীক্ষ্ণ চোখ জোড়া পরপর ঘুরল তোহফার আতঙ্কিত মুখে। চোখের ইশারায় প্রশ্ন করে পাথরখচিত আরামদায়ক পথে বুট জুতোর আঘাত ছেনে সামনে পা বাড়ায়। তোহফা পাশাপাশি হেঁটে বলল, রূপম স্যার? কে? থমথমে মুখে থেমে গেল তোহফা। হতভম্ব চোখে তৎক্ষণাৎ চাইল সুখের দেখে। কথা শুরুর পূর্বে চিনতেই যদি অস্বীকার করে দেয় তবে বলবে কি? বর্ণর পদযুগল থামল। এখন তারা সুখের পাশাপাশি। সে নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় এবার বলল, কথা শেষ কর। সুখ তোহফা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে। কম্পিত স্বরে তোহফা বলে, বুকে ছুরি চালিয়ে রূপেম স্যারের কলিজা কেউ ছিনিয়ে নিয়ে তার লাশ পার্সেল করে কেউ তাদের বাড়িতে পাঠিয়েছে, নিউজে দেখাচ্ছে।